সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন দেখা সাক্ষাৎ নাই তোমাদের সাথে, তারপরেও সবসময় আশা করব ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নীলিমা ভট্টাচার্য, প্রভাষক, ন্যাশনাল কলেজ। সামনে তোমাদের পরীক্ষা, 17 তারিখ থেকে, তোমরা সবাই জানো রুটিন দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমরা সোহেব আল হাসান, থ্যাংক ইউ, যারা জয়েন করেছো থ্যাংক ইউ। পরীক্ষা তোমাদের সিলেবাসটা আমি বলে দিয়েছিলাম। 4th অধ্যায় পুরোটা, 5ম অধ্যায়ের প্রথম অংশ, আর 6ষ্ঠ অধ্যায় পুরোটা। এই 3টা অধ্যায় মিলে তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, তাহলে আমরা 6ষ্ঠ অধ্যায় অনেকেই বলেছে আরেকবার একটু পড়ানোর জন্য, সেই অনুযায়ী আমি আবারও 6ষ্ঠ অধ্যায় প্রথম থেকে পড়াচ্ছি। তারপরেও আমি যেটুকু পড়ানো তার বাইরেও আমি আজকে একটু বলে দেবো, যেহেতু তোমাদের পরীক্ষা। আচ্ছা, তবে আমরা তাহলে এখন একটু ক্লাসে চলে যাই। দেখো, অধ্যায় হচ্ছে 6ষ্ঠ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায়ে আমরা প্রথম থেকে আবার ধারাবাহিকভাবে ক্লাসটা নিব। তারপরে পরীক্ষার জন্য আমরা একটু আলাদা আলোচনাও করব। তাহলে 6ষ্ঠ অধ্যায়ে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায়ে একটু আলোচনা করব। এবারে দেখো, প্রথম থেকে আসছি যেহেতু, এই পাঠ শেষে তোমরা কি বলতে পারবে? ডেটা কি, ডেটার প্রকারভেদ বলতে পারবে। ডেটাবেস কি, ডেটাবেসের সুবিধা অসুবিধা বলতে পারবে। ডেটাবেসের উপাদানগুলো বলতে পারবে। কি ফিল্ড কি, কি ফিল্ডের প্রকারভেদ বলতে পারবে। এই 4টা প্রশ্ন আজকে আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আসি ডেটা কি। আমরা অনেকেই জানি ডেটা কি, যে ডেটা হলো ল্যাটিন শব্দ ডেটামের বহুবচন। ডেটা হলো ল্যাটিন শব্দ, এটা একটা বহুবচন শব্দ, ডেটাম শব্দের বহুবচন, যার অর্থ কোনো তথ্যের অংশ বা উপাদান। যার অর্থ কোনো একটা তথ্যের অংশ বা উপাদান, কোনো তথ্যের ক্ষুদ্রতম অংশ বা একককে ডেটা হিসেবে চিহ্নিত করা হয়। এখন ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ। তথ্যের ক্ষুদ্রতম অংশই হচ্ছে ডেটা। ডেটা সাধারণত বিশৃঙ্খল অবস্থায় থাকে, যাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্যে পরিণত করা হয়। সুতরাং অন্য বিশৃঙ্খল বা অবিন্যস্ত তথ্যকে আমরা ডেটা হিসেবে অভিহিত করতে পারি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কিছুই হচ্ছে ডেটা। যখন সেটা আমরা বিশৃঙ্খল ডেটাগুলোকে কোনো সুশৃঙ্খল উপায়ে সাজায় কাজ করতে পারি, সেটাই হচ্ছে যেটার কোনো ফলাফল পাওয়া যায়, সেটা হলো তথ্য। তাহলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কিছুই হচ্ছে ডেটা। যখন আমরা সুশৃঙ্খলভাবে কিছু সাজিয়ে যখন আমরা কোনো আউটপুট পাই, সেটাই হচ্ছে তথ্য। তাহলে ডেটা আর তথ্য এক নয়। ডেটা, তাদের তথ্যের ক্ষুদ্রতম অংশটাই হচ্ছে ডেটা, যেটা আমরা বিশৃঙ্খল অবস্থায় পেয়ে থাকি। ঠিক আছে? সামিয়া আক্তার আখি, থ্যাংক ইউ, যারা জয়েন করেছ। দেখো, ডেটার প্রকারভেদ। ডেটা প্রধানত 3 প্রকার: নিউমেরিক ডেটা, নন নিউমেরিক ডেটা, আর একটা হচ্ছে বুলিয়ান ডেটা। নিউমেরিক ডেটা আমরা সবাই জানি যে সংখ্যাসূচক ডেটাটাই হচ্ছে নিউমেরিক ডেটা। নন নিউমেরিক তাহলে কোনটা হবে? নিউমেরিক হচ্ছে যেসব সংখ্যাসূচক ডেটা, মূলত যেসব ডেটা শুধু সংখ্যা প্রকাশ করে বা শুধু সংখ্যা দ্বারা গঠিত, তাদেরকে নিউমেরিক ডেটা বলে। যেমন যে কোনো সংখ্যা 1 2 3 4 5 6 বা 10 30 40 50 যা বলো, যে সংখ্যাটা লেখো সেটাই হচ্ছে সংখ্যাসূচক ডেটা বা নিউমেরিক ডেটা। যেসব ডেটা শুধু সংখ্যা প্রকাশ করে তাকেই বলা হয় নিউমেরিক ডেটা বা সংখ্যাসূচক ডেটা। আর নন নিউমেরিক ডেটা কোনটা? যেটা সংখ্যা বা পরিমাণ বোঝায় না, তাকে নন নিউমেরিক ডেটা বলে। হ্যাঁ, যেটা হলো শব্দ, অক্ষর, তারপর স্ট্রিং, এগুলো বোঝায়, সেটাই হচ্ছে নন নিউমেরিক ডেটা। মানে সংখ্যা না, সংখ্যা ছাড়া অন্যান্য যেসব শব্দ, ছবি, এগুলো যা বোঝায় সেটাই হচ্ছে নন নিউমেরিক ডেটা। এমডি মনি, থ্যাংক ইউ। তারপরে দেখো এইখানে, তারপর বুলিয়ান ডেটা হচ্ছে, আমরা জানি, আগে পড়ে আসছো তোমরা। সোহেব আল হাসান মিস, হ্যাঁ, তোমাকে পেলাম, ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লাসে অ্যাটেন্ড করার জন্য থ্যাংক ইউ।
এখানে দেখো বুলিয়ান লজিক্যাল ডেটা হচ্ছে যে সকল ডেটার দুইটি অবস্থা থাকে তাকে বুলিয়ান ডেটা বলে। আমরা জানি যে বুলিয়ান হচ্ছে যে দুইটা অবস্থা, একটা হয় সত্য না হয় মিথ্যা, হয় সত্য না হয় মিথ্যা, ইয়েস না নো, ট্রু বা ফলস, যেটাই হোক, যেমন 0 অথবা 1, হ্যাঁ অথবা না, এগুলো হলো বুলিয়ান ডেটা। এটা আমরা তৃতীয় অধ্যায় পড়েছি দ্বিতীয় অংশে। তাহলে যে ডেটার 3টে অংশ, একটা হচ্ছে নিউমেরিক, যেটা সংখ্যা বোঝায় সেটা হলো নিউমেরিক, আর যেটা সংখ্যা বা পরিমাণ বোঝায় না, অন্যান্য কিছু বোঝায়, শব্দ ছবি এগুলো বোঝায়, সেটা হচ্ছে নন নিউমেরিক ডেটা, টেক্সট ডেটা। আর একটা হচ্ছে বুলিয়ান ডেটা, যেটা হলো দুইটা অবস্থা বোঝায়, একটা হয় সত্য না হয় মিথ্যা, হ্যাঁ, হয় ইয়েস না নো, 0 বা 1, এটা হলো ট্রু ফলস, এটাই হলো তোমার বুলিয়ান ডেটা। তাহলে ডেটার প্রকারভেদ আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, এবারে আসি আমরা ডেটাবেস কি। ডেটাবেস দেখো, ডেটা শব্দটা আগে পড়েছি আমরা, ডেটার শব্দের বহুবচন। ডেটা শব্দের অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত, তথ্য বা উপাত্ত। বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাহলে ডেটাবেসের শাব্দিক অর্থ হচ্ছে উপাত্তের সমাবেশ, উপাত্তের সমাবেশ, তথ্য বা উপাত্তের সমাবেশ। যে ডেটা শব্দের বললাম আমরা তথ্য বা উপাত্ত, আর বেস হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাহলে ডেটাবেস শব্দের অর্থ হচ্ছে উপাত্তের সমাবেশ। তাহলে ডেটাবেস হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডেটা, ডেটা টেবিল বা ডেটা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস। তাহলে যে ডেটাবেস হতে হলে যে একাধিক ডেটা, ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি, যে এটা একটার সাথে আরেকটা ডেটাবেস হলে একটার সাথে আরেকটা সম্পর্ক থাকতে হবে, একটা ডেটাবেসের টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক থাকতে হবে, এগুলো সমষ্টি হচ্ছে ডেটাবেস। যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডেটা, ডেটা টেবিল বা ডেটা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস। তাহলে ডেটাবেস আমরা বুঝলাম, আমরা গত পরীক্ষায় দিয়েছিলাম প্রশ্নটা, সবাই পেরেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। যে যতটুকু পড়বা সেটুকু ক্লিয়ার করে পড়বা এবং পরীক্ষায় আনসার করবা। আমরা এটা অনেকেই পেরেছিল যে ডেটাবেস কি, এটা পারো, যে পরস্পর সম্পর্কযুক্ত, তাহলে একাধিক ডেটা, ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস। তাহলে ডেটাবেসের সুবিধাগুলো কি, এখন আমরা একটু দেখি ডেটাবেসের সুবিধা বা ডেটাবেসের বৈশিষ্ট্যগুলো কি কি। ডেটাবেসের ডেটাগুলো খুব সহজে উপস্থাপন করা যায়, সুষ্ঠু এবং সুন্দরভাবে ডেটা পরিচালনা করা যায়। ডেটাবেসের আমরা যখন করি, যে ডেটাবেস দিয়ে কিন্তু আমরা এখন অফিসে, তারপরে ব্যাংক, বিমা, যে কোনো জায়গায়, দেখেন শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় কিন্তু ডেটাবেসের মাধ্যমে কাজ করা হয়। আগে যেমন প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিষ্ঠানে যদি বলি, শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ফাইল করা লাগতো, কিন্তু এখন কি হয়, এখন ডেটাবেসের মাধ্যমে তোমাদের সব তথ্য সংরক্ষণ করা হয়, যে কোনো সময় যে কোনো দরকারে কিন্তু আমরা খুব সহজেই সেটা পেতে পারি। হ্যাঁ, যে কোনো তথ্য, কোনো কিছু লাগলে সেটা আমরা খুব সহজেই পেতে পারি, যেহেতু আমাদের কম্পিউটারে সংরক্ষণ করা আছে। আগে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফাইল থাকতো, ফাইল ধরে ধরে প্রত্যেকের রোল নাম্বার ধরে ধরে ফাইল খুঁজে সেগুলোকে, তথ্যগুলোকে বের করা লাগতো, কিন্তু এখন ডেটাবেসের মাধ্যমে সব অফিস, আদালত, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, সব জায়গায় ডেটাবেসের মাধ্যমে কাজ করা হয়, সংরক্ষণ করা হয় সবার তথ্য। এই জন্য খুব সহজে যে কোনো জিনিস চাইলে খুব সহজে আমরা সেটা পেতে পারি। তা ডেটাবেস কীভাবে কাজ করে, মিশাল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, দেখো ডেটাবেসের ডেটাগুলো খুব সহজে উপস্থাপন করা যায় এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে ডেটা পরিচালনা করা যায়। বৈশিষ্ট্যগুলো দেখো, ডেটাবেসের ডেটা প্রয়োজন অনুসারে আপডেট করা যায়, ইচ্ছা করলে সেটাকে আমি আপডেট করতে পারি। হ্যাঁ, তারপরে অপ্রয়োজনীয় ডেটা সহজে ডিলিট করা যায়, যেটা আমার দরকার নেই সেটা খুব সহজেই ডিলিট করা যায়। তারপরে হচ্ছে যে ডেটার নিরাপত্তা বিধান করা যায়, ডেটাগুলোকে মানের ক্রম অনুসারে সাজানো যায়, যেটা আমরা বললাম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। হ্যাঁ, সর্টিংয়ের ক্ষেত্রে আমরা পড়েছি। তারপর ডেটাবেসের ডেটাগুলোকে তালিকা অনুসারে সাজানো যায়, ইন্ডেক্সিং করা যায়। তারপর ডেটার বিন্যাস কম সময় এবং কম স্থানে উপস্থাপন করা যায়। ডেটার পুনর্ব্যবহার রোধ করা যায়, বারবার ব্যবহারটাকে রোধ করা যায়। ডেটাবেসের ডেটা খুব সহজ উপায়ে খুঁজে বের করা যায়। হ্যাঁ, খুঁজে বের করা যায়। তাহলে এই হলো ডেটাবেসের সুবিধা বা বৈশিষ্ট্যগুলো। আমরা তাহলে আরেকবার পরে প্রয়োজন অনুসারে যে কোনো ডেটাগুলোকে ডেটাবেস তৈরি করতে পারি, আমার যতটুকু দরকার প্রয়োজন অনুসারে তৈরি করতে পারি। তারপরে হচ্ছে নতুন ডেটা রেকর্ড যুক্ত করতে পারি, তারপরে হচ্ছে বানান ভুল ঠিক করতে পারি, তারপর প্রয়োজন অনুসারে আপডেট, যে বললাম আপডেট করতে পারি, সহজে ডিলিট করা যায়, খুব সহজে নিরাপত্তা বিধান করা যায়, মানের ক্রম অনুযায়ী সাজানো যায়, সর্টিং আমরা পড়েছিলাম, আরেকবারও করবো।
মানের ক্রম অনুসারে সাজানো যায়, ডেটাবেজের ডেটাগুলোকে ইন্ডেক্সিং করা যায়, তালিকা অনুযায়ী সাজানো যায়, কম সময়ে কম স্থানে বিন্যাস করা যায়, ডেটার পুনর্ব্যবহার রোধ করা যায়, ডেটাবেজের ডেটা খুব সহজ উপায়ে খুঁজে বের করা যায়। এগুলোই হচ্ছে ডেটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো আসলে আমরা এই পয়েন্টগুলোই লিখব। তারপরটা দেখো অসুবিধাও আছে। ডেটাবেজের যেমন যে কোনো জিনিসের সুবিধা থাকলে অবশ্যই অসুবিধা আছে। এখানে দেখো যে ডেটাবেজের প্রক্রিয়া উন্নয়ন ব্যয়বহুল, এর জন্য যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনসম্পদ প্রয়োজন হয়। যে উন্নয়ন করতে হলে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষ জনসম্পদ প্রয়োজন হয়। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ডেটা হ্যাকিং হতে পারে। তারপরে ভুল ডেটা ইনপুট দিলে অবশ্যই ডেটাবেজ অকার্যকর হতে পারে। ভুল ডেটা ইনপুট দিলে অবশ্যই সেটা ডেটাবেজ অকার্যকর হবে, কাজ করবে না। ঠিক আছে, যে ভুল ডেটা ইনপুট দিলে সেটা আর কাজ করবে না। তারপর পর্যাপ্ত যদি নিরাপত্তা আমরা পর্যাপ্ত না দিই তাহলে হ্যাকিং হতে পারে, এটা আমরা জানি সবাই। হ্যাঁ, আর এগুলো চালানোর জন্য অবশ্যই দক্ষ জনবলের প্রয়োজন হয়। এগুলো হচ্ছে অসুবিধা ডেটাবেজের। সুবিধা যেমন আছে তেমন অসুবিধা আছে। এবারে দেখি আমরা ডেটাবেজের উপাদানগুলোকে কি, যে ডেটাবেজের উপাদানগুলো তোমরা মেহজাবিন আমিন রোল নাম্বার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো, ওয়ালাইকুম সালাম। তারপরে এখানে আছে, কিন্তু তোমাদের উপস্থিতি খুব কম দেখতে পাচ্ছি আমি, অনেক কম। কেন? পরীক্ষা তো আর 2 দিন আছে মাত্র, উপস্থিতি কম হলে তো চলবে না। এখানে দেখে আমরা যে ডেটাবেজের উপাদানগুলা কি কি। উপাদানগুলা অবশ্যই আমরা যেগুলো পড়েছি, যে ডেটাবেজের উপাদানগুলো হচ্ছে আমাদের যে বললাম চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য ডেটা ছড়িয়ে আছে, এই সমস্ত তথ্যের সমাবেশকে ডেটাবেজ, সবগুলোকে ডেটাবেজ, যেটা সবগুলো ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে সবগুলোকে ডেটাবেজ বলা যাবে না। যেটা হচ্ছে যে যে পরস্পরের সাথে যেগুলো সম্পর্ক আছে সেগুলোই হচ্ছে ডেটাবেজ। আমরা আগেই সংজ্ঞার মধ্যে করেছি যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সবগুলোই হচ্ছে ডেটাবেজ না। যেগুলো হচ্ছে ডেটাগুলোর সাথে একটা ডেটার সাথে আরেকটা ডেটার সম্পর্ক হচ্ছে সেগুলোই হচ্ছে ডেটাবেজ। তাহলে এই ডেটাবেজের উপাদানগুলো আমরা একটু দেখি। ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল। যে এগুলো হচ্ছে ডেটাবেজের উপাদান। এগুলো হচ্ছে উপাদানগুলোর মধ্যে ডেটা আমরা আগে করেছি যে তথ্যের ক্ষুদ্রতম একক অংশকে ডেটা বলে। তথ্যের মধ্যে আমরা যা কিছু ইনপুট দিই তাই হচ্ছে ডেটা। তথ্য যে বললাম, তথ্য কি? ডেটাগুলোকে যখন সুশৃঙ্খল উপায়ে সাজিয়ে সুশৃঙ্খল কোনো ফলাফল পাওয়া যায়, যেটা ইনপুট দেওয়া হলে কিছু আউটপুট আমি পাবো, সেটাই হচ্ছে তথ্য। ইনপুট দিলে সেটা আউটপুট যেটা পাবো সেটাই হচ্ছে তথ্য। তাহলে তথ্যের ক্ষুদ্রতম একক, তথ্যর জন্য যা কিছু আমরা ইনপুট দিব তাই হচ্ছে ডেটা। তথ্যের মধ্যে যা কিছু আমরা ইনপুট দিই তাই হচ্ছে ডেটা। তারপরে দেখো ফিল্ড কি? ফিল্ড হচ্ছে কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় ফিল্ড। যে রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে ফিল্ড বলা হয়। রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে ফিল্ড বলা হয়। যেমন নাম, রোল, শ্রেণী, ঠিকানা ইত্যাদি হচ্ছে এক একটা ফিল্ড। কলামের শিরোনামগুলোকে ফিল্ড হিসেবে বিবেচনা করা হয়। যেখানে একই ধরনের ডেটা ইনপুট দেওয়া হয় কোনগুলো? যেগুলো হচ্ছে একই ধরনের। এখানে আমরা একটা টেবিল করেছি, দেখো এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরলে প্রত্যেকটাই কিন্তু এক একটা ফিল্ড। এখানে নাম হচ্ছে একটা ফিল্ড, রোল হচ্ছে একটা ফিল্ড, শ্রেণী হচ্ছে একটা ফিল্ড, ঠিকানা হচ্ছে একটা ফিল্ড। তাহলে দেখো এগুলো হচ্ছে কয়েকটা অক্ষর নিয়ে গঠিত হয়। রেকর্ডের ক্ষুদ্রতম অংশ, রেকর্ড কোনটা? রেকর্ড আমরা পরে পড়বো। তাহলে ফিল্ডগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটাকে যদি এগুলোকে আমি আলাদা ধরি এগুলো কিন্তু এক একটা ফিল্ড। ঠিক আছে, এখানে নাম হাইলাইট করে দেওয়া আছে, রোল, শ্রেণী, যেখানে একই ধরনের। যদি নাম লিখি, নামের এগেনস্টে কি লিখি? আমরা নামে লিখি। রোলের এগেনস্টে কি লিখি? রোলে লিখি। তাহলে একই জাতীয় ডেটাগুলো কিন্তু ইনপুট দেওয়া হয়েছে এখানে। শ্রেণীর বিপরীতে আমরা শ্রেণী লিখেছি, ঠিকানা এখানে। তাহলে এখানে হচ্ছে যে প্রত্যেকটা রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে ফিল্ড বলা হয়, বা কয়েকটি অক্ষর নিয়ে, যেমন কয়েকটি অক্ষর নিয়ে একটা করে ফিল্ড গঠিত হয়েছে। যে কলাম, এইগুলো হচ্ছে এক একটা কলাম, আর এটা হচ্ছে এক একটা রো। আর এইভাবে যদি ধরি আমরা এক একটা কলাম, ঠিক আছে, এটা হচ্ছে রো। তাহলে কলামের এইভাবে যে কলামের শিরোনামটা হচ্ছে নাম, এই কলামের শিরোনামটা হচ্ছে নাম। তাহলে কলামের শিরোনামগুলোকে ফিল্ড হিসেবে বিবেচনা করা হয়, যেখানে একই ধরনের ডেটাগুলোকে ইনপুট দেওয়া হয়। অবশ্যই টেবিলটা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তাহলে ফিল্ড আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা করে ধরলে এগুলো এক একটা ফিল্ড। কলামের শিরোনামগুলোকে আমরা ফিল্ড সাধারণত ধরে থাকি।
আবার যদি এন্টিটি সেট বলি, এগুলো হচ্ছে এন্টিটির অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য, আর হচ্ছে এগুলো মান বা ভ্যালু, যে অ্যাট্রিবিউটের মধ্যে যা কিছু লেখা হয় তাই হচ্ছে তার মান বা ভ্যালু। হ্যাঁ, অ্যাট্রিবিউট হচ্ছে এখানে যে অ্যাট্রিবিউট হচ্ছে যে এন্টিটির বৈশিষ্ট্য হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। এখানে যদি কোনো শিরোনাম থাকতো তাহলে সেটাকে আমরা এন্টিটি বলতাম, আর হচ্ছে এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য। এটা হলো ফিল্ড। তারপরে দেখি আমরা রেকর্ড। দেখো, রেকর্ড হচ্ছে কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ডগুলোকে রো বা সারি অনুযায়ী সাজানো থাকে। ফিল্ডগুলো সম্পর্কযুক্ত হয়ে রেকর্ড তৈরি হয়। এবার আমরা সংজ্ঞাটা দেখেছি যে এখানে কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড রো বা সারি অনুযায়ী সাজানো থাকে, ফিল্ডগুলো পরস্পর সম্পর্কযুক্ত হয়ে রেকর্ড তৈরি হয়। এবার আমরা চিত্রটায় আবার যাই। এখানে দেখো, তাহলে যে কয়েকটা ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড, এইভাবে যখন আমরা, এইটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো অনুযায়ী রেকর্ডগুলো কি অনুযায়ী সাথে থাকে, রো অনুযায়ী। তাহলে এইটা হচ্ছে একটা রেকর্ড, এই সমান আমাদের এইভাবে যদি ধরি আমি, এটা হচ্ছে একটা রেকর্ড পুরা, নাম, রোল, শ্রেণী, তারপর ঠিকানা, এগুলো হচ্ছে পুরাটা হচ্ছে রেকর্ড। তাহলে এইটার মধ্যে একটা, দুইটা, তিনটা রেকর্ড আছে, 1, 2, 3 হচ্ছে রেকর্ড আছে, ঠিক আছে। এই রেকর্ডগুলোকে যখন আমি সারি অনুযায়ী সাজানো থাকে সেগুলোকে আমরা বলি এক একটা রেকর্ড, ঠিক আছে। আর যখনই আলাদা আলাদা করে এক একটা ফিল্ডগুলোকে আলাদা আলাদা ধরি, তখন সেটা হলো প্রত্যেকটাকে যদি আমি একটা আলাদা আলাদা ধরি তাহলে এগুলো হচ্ছে এক একটা ফিল্ড। আর যখনই সবগুলা ফিল্ডের সমন্বয়ে রো অনুযায়ী সাজানো থাকে সেগুলো হচ্ছে এক একটা রেকর্ড। তাহলে আমরা 1, 2, 3, 4 তিনজন ব্যক্তির রেকর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে সুমা নাম যার, তার রোল নাম্বার কত, একাদশ শ্রেণী কি, কোথায় পড়ে, ঠিকানা কি, সব হচ্ছে একটা রেকর্ডের মধ্যে খুঁজে পাচ্ছি। আর ডেটাবেজের কাজগুলো সাধারণত রেকর্ড অনুযায়ী, রো অনুযায়ী সাজানো থাকে, ঠিক আছে। তাহলে ডেটাবেজের কাজগুলো রো অনুযায়ী সাধারণত সাজানো থাকে। তাহলে তারপরে হচ্ছে ডেটা টেবিল। দেখো, একাধিক রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় ডেটা টেবিল। এই যে এখানে অনেকগুলো রেকর্ড নিয়ে একটা টেবিল সাজানো আছে না, এটাই হচ্ছে ডেটা টেবিল। যে অনেকগুলো একাধিক রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় ডেটা টেবিল, যেখানে একই ধরনের ডেটা সন্নিবেশ করা হয়। তাহলে এই যে একটা টেবিল তাহলে কি নিয়ে গঠিত হয়, রো আর কলাম নিয়ে গঠিত হয় টেবিল। রো আর কলাম ছাড়া কিন্তু টেবিল হবে না, রো আর কলাম নিয়ে গঠিত হয় রেকর্ড, টেবিল। ডেটা টেবিলের মধ্যে তাহলে অনেকগুলো রেকর্ডের সমস্যা। দেখো, 1, 2, 3, এই রেকর্ড, এই 1, 2, 3, 4টা রেকর্ড নিয়ে একটা টেবিল হয়েছে। তাহলে টেবিলের মধ্যে অবশ্যই রো আর এবং কলাম থাকতে হবে, তাহলে এইটাই হলো ডেটা টেবিল, ঠিক আছে। ডেটা টেবিল তাহলে একাধিক রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় ডেটা টেবিল, যেখানে একই ধরনের ডেটা সন্নিবেশ করা হয়। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে আমরা এসে এবারে পড়বো কি ফিল্ড। আমরা আগেও পড়েছিলাম, এখনো দেখি একটু। কি ফিল্ড হলো সেই ফিল্ড যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের অন্যান্য ফিল্ডের তথ্যাবলী শনাক্ত করা যায়, ঠিক আছে। যে কি ফিল্ড হলো সেই ফিল্ড যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের অন্যান্য ফিল্ডের তথ্যাবলী শনাক্ত করা যায়। এই যে আমরা টেবিলগুলো দেখলাম, অনেকগুলো ফিল্ড নিয়েই তো গঠিত হয়েছে একটা টেবিল, ঠিক আছে। যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের অন্যান্য ফিল্ডের তথ্যাবলী শনাক্ত করা যায় তাই হচ্ছে কি ফিল্ড। কি সমূহকে সাধারণত নিম্নলিখিত 3 ভাগে ভাগ করা যায়। এই কি ফিল্ডগুলো, একটা হলো প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি। কি ফিল্ড হচ্ছে 3 প্রকার। প্রাইমারি কি, মার্জিয়া জাহান, উপস্থিতি কিন্তু খুব কম দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এগুলো কাউন্ট করছি, তোমাদের কিন্তু এই জন্য আমরা বারবার বলি যে ক্লাসে উপস্থিত হবা, অবশ্যই হবা। দেখো, তাহলে প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি, এই 3টা কি হচ্ছে যে কি ফিল্ড হচ্ছে 3 প্রকার। এই 3টা হচ্ছে, দেখো প্রাইমারি কি, এগুলো একটু বুঝলে আমার ডেটা রিলেশনটা বুঝতে খুব সুবিধা হবে। প্রাইমারি কি হচ্ছে যে কোনো ডেটাবেস ফাইলে যে ফিল্ডের মান দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায় তাকে প্রাইমারি কি বলে। একটা রেকর্ডকে অন্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায় এমন একটা ফিল্ড ধরে আমি তোমাকে আইডেন্টিফাই করব, যে একটা ফিল্ড ধরে তোমাকে পুরোটাই আমি বুঝতে পারবো যে
এই ব্যক্তিকে, এমন একটা ফিল্ড ধরে আমাদের কাজ করতে হবে যে প্রায় একটা রেকর্ডকে অন্য কোনো রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারে হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কির মানসমূহ কখনো ডুপ্লিকেট হবে না, যেটার মান একটাই থাকবে, যেটা বললাম মান বা ভ্যালু একটাই থাকবে, এটা ডুপ্লিকেট হয় না। এই ফিল্ডের ডেটাগুলোর মান হবে অদ্বিতীয়, অর্থাৎ ওই ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হবে। এখানে দেখো আমরা একটা প্রাইমারি কি ফিল্ড টেবিল তৈরি করছি কি ফিল্ডের অনুসারে। প্রাইমারি কি দেখো নেম, রোল, ক্লাস, এখানে 3টা ফিল্ড দেওয়া আছে। রেকর্ড আছে, রাব্বি নামের একজনের রেকর্ড আছে, শফিক নামে একজনের রেকর্ড আছে, রনি নামে একজনের রেকর্ড আছে। এখানে দেখো, এখানে আমি 3টা নাম না দিয়ে একই নাম 2টা থাকতে পারে। একটা ক্লাসে আমরা যখন পড়াই অনেক ক্লাসে দেখবো যে 2-3 জনের নামও এক হতে পারে, আবার 2 জনের নামও এক হতে পারে। শুভ, থ্যাংক ইউ, 2 জনের নাম এক হতে পারে। হ্যাঁ, তারপরে ক্লাস তো একই। তার এখানে এমন একটা ফিল্ডকে আমাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য এমন একটা ফিল্ড আছে যেটা কারোর সাথে মিলে না। যেমন এখানে কোনটা আমরা পেয়েছি দেখো তো, একটু বলো যারা যারা ক্লাসে উপস্থিত আছো, কোনটা হচ্ছে প্রাইমারি কি বলবো আমি এখানে কোনটা আমি প্রাইমারি কি বলবো বলো। ক্লাসে কে কে উপস্থিত আছো? ক্লাসে তো দেখতে পাচ্ছি না, বলো, তোমরা উত্তর দাও, তাহলে বুঝতে পারবো আমি যে কোন ফিল্ডকে আমি প্রাইমারি কি বলবো। এখানে আমি নাম আমার একই থাকতে পারতো, 2টা ক্লাস থাকতে পারে, তাহলে এখানে কোন ফিল্ডটাকে আমি, কেন তোমাদের উত্তর পাচ্ছি না, কোন ফিল্ডটাকে আমি প্রাইমারি করব? যে আমরা আগেই বললাম ডেটাবেস মানে যে ফিল্ডের মান সমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড সম্পূর্ণরূপে আলাদা করা যায় তাকে প্রাইমারি কি বলে। সংজ্ঞাটা তো আমরা পড়েছি যে সম্পূর্ণরূপে একটা রেকর্ড থেকে আরেকটা রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়। প্রাইমারি কি ফিল্ডের মান সমূহ কখনো ডুপ্লিকেট হবে না। এই ফিল্ডের ডেটাগুলোর মান হবে অদ্বিতীয়, অর্থাৎ ওই ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হবে। সেকেন্ড ইয়ার তোমাদের কিন্তু আমরা উপস্থিতি খুব কম পাচ্ছি, ফার্স্ট ইয়ারে অনেক বেশি উপস্থিতি পাই, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা খুব কাছে। মিশাল না বাবা, ক্লাস হবে কেন? ক্লাস তো একই দেখতে পাচ্ছি। অদ্বিতীয়ভাবে কোনটা দিকে তুমি শনাক্ত করবা যেটা দ্বিতীয় নেই? এখানে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বারটা। রোল নাম্বার একজনের 101, সেই 101, যেখানে নাকি 2টা হবে না। রোল দেখো 101, 102, 103। হ্যাঁ, এখানে রোল নাম্বারটা হচ্ছে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। আমি বললাম আগে ক্লাসে, তোমাদের একই ক্লাসে 2 জনের নাম, তোমার মিশাল নাম, তোমার 2 জনের মিশাল হাসান থাকতে পারে, কিন্তু তোমার রোল যেটা তোমার রোল কিন্তু আরেকজনের হবে না। একই ক্লাসে একই রোল 2টা হবে না, ঠিক আছে? তাহলে ওই রোলটাই আমি অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি যে এটাই হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, যেটাকে রোল। আফসান মোমিন, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখানে দেখো রোলটাকে আমি পেয়েছি যেটা অদ্বিতীয়ভাবে আমি শনাক্ত করতে পারি। আমি বললাম নামটা আমার এখানে একই নাম 2টা দেওয়া উচিত ছিল, তাহলে আরো ভালো হতো, ক্লিয়ার হতো যে একই নাম আমার 2টা থাকতে পারে ক্লাসে। শ্রেণী তো একই ক্লাস আমি দিয়েছি, আর এখানে রোল নাম্বারটা হচ্ছে প্রত্যেকের জন্য আইডেন্টি করার জন্য তোমার প্রত্যেকের রোল আলাদা আলাদা দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, এখন বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পারলেই হবে। তাহলে রোলটাকে আমি, এই রোলটাই হচ্ছে আমার প্রাইমারি কি ফিল্ড হচ্ছে এই রোলটা, ঠিক আছে? প্রাইমারি, তাহলে যে একটা যেটা অদ্বিতীয়ভাবে আমি শনাক্ত করেছি সেটাই হচ্ছে আমার প্রাইমারি কি ফিল্ড। এবারে আসি কম্পোজিট প্রাইমারি কি। এটা পারো, হ্যাঁ, একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠিত হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। একাধিক ফিল্ডের সমন্বয়ে, এমন কোনো ফিল্ড আছে যেগুলোকে একটা দিয়ে শুধু শনাক্ত করা যাচ্ছে না, একটা রোল নাম্বার দিয়ে যে শুধু শনাক্ত করা যাচ্ছে না। যদি আমি বলি রোল নাম্বার 1, দেখো এখানে আমার 3টা কলাম আছে, 1, 2, 3, নেম, রোল, ক্লাস। এখানে দেখো নামের এগেইনস্টে নাম দেওয়া হচ্ছে যে এ নাম যার আছে, আবার এ নাম তার আছে, আবার আরেকটা নাম হচ্ছে বি। আবার রোল নাম্বার দেখো যে 1 রোল, আবার এখানেও 1, এখানে 2। আবার ক্লাস দেখো এখানে ক্লাস 11, ক্লাস 12, ক্লাস 11। হ্যাঁ, এরকম। তাহলে রোল নাম্বার 1 বললে আমি এখন এখানে কাকে বুঝবো? যখন আমি 2টাকে নিয়ে একসাথে কাজ করব, যে একাদশ শ্রেণীর রোল নাম্বার 1,
তখন আমি বুঝতে পারবো যে এই এক শুধুমাত্র রোল নাম্বার 1 হলে আমাকে এখানে বোঝাচ্ছে যে রোল নাম্বার 1 একাদশ শ্রেণীও বোঝাচ্ছে, দ্বাদশ শ্রেণীও বোঝাচ্ছে। যখন আমি বলবো যে একাদশ শ্রেণীর রোল নাম্বার 1, তাহলে এই দুইটা ফিল্ডকে ধরে যখন আমি একজনকে আইডেন্টি করবো, তাহলে সেটাকে সে ক্লিয়ার বোঝা যাবে যে সেই ব্যক্তি যে যার একাদশ শ্রেণীর রোল নাম্বার 1 তাকেই মানে কল করা হয়েছে। ঠিক আছে, এখানে দুইটা ফিল্ডের সমন্বয়ে গঠিত হয়েছে বলে এটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। আবার দেখো রোল নাম্বার যখন আমি দ্বাদশ শ্রেণীর রোল নাম্বার 1 বলবো, তাহলে এই দ্বাদশ শ্রেণীর রোল নাম্বার 1 তার নাম কি, তার কি কি তথ্য আছে, সমস্তটা খুব সহজেই ডেটাবেস থেকে বের করা যাবে। ঠিক আছে, আবার দেখো এখানে 2 রোল নাম্বার, তার নামের সাথে এখানে নামের মিল আছে। আবার দেখো একাদশ শ্রেণী মিল আছে, কিন্তু রোল নাম্বার মিল নেই। তাহলে এইটাই হলো যে দুইটাকে ধরে যখন আমি একসাথে, যখন একটা দিয়ে প্রাইমারি কি না পেয়ে যখন একটা দিয়ে পাওয়া যাবে না, তখন আমি কি দুইটা ফিল্ডকে নিয়ে কাজ করবো। দুইটা ফিল্ডকে নিয়ে যখন আমি তুমি একজনকে আইডেন্টি করবো, তখন খুব সহজেই এটা পাওয়া যাবে। এটাই হলো কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে, একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠিত হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে বললাম একাদশ শ্রেণীর, আমি যদি রোল নাম্বার 1 বলি তাহলে আমাকে 2 শ্রেণীরটাই বোঝাচ্ছে, কিন্তু যদি আমি বলি যে একাদশ শ্রেণীর রোল নাম্বার 1, তাহলে তার নামটা অন্যান্য তথ্য আমি খুব সহজে পেয়ে যাব। আবার যখন বলবো দ্বাদশ শ্রেণীর রোল নাম্বার 1, তাহলে তার তথ্যটা আমি সহজে পেয়ে যাব। তাহলে এই দুইটাই পুরোটাই আলাদা, কিন্তু আমি একটা ফিল্ডকে রোল নাম্বার 1 ধরে আমি এখানে প্রাইমারি কি ধরে আমি কাজ করতে পারছি না। তার জন্য কি হয়, দুইটা ফিল্ডকে ধরে আমি কাজ করছি। তাহলে এটাই হলো কম্পোজিট প্রাইমারি কি। ইসরাত জাহান, ওয়ালাইকুম সালাম। তারপরে দেখো ফরেন কি, সরি সংজ্ঞাটাকে করে নিই। ফরেন কি হচ্ছে যে কোনো ডেটাবেস ফাইলে কোনো টেবিলে প্রাইমারি কি যখন অন্য টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয়, তখন প্রথম টেবিলে প্রাইমারি কিকে অন্য টেবিলে ফরেন কি বলে। ফরেন কি তাহলে কি, যে কোনো টেবিলে প্রাইমারি কি, একটা টেবিলের প্রাইমারি কি বা দুইটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিল যখন আমি আরেকটা টেবিল নেব, সেই টেবিলে প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত না হয়ে হবে সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তখন ওই প্রথম টেবিলের প্রাইমারি কি দ্বিতীয় টেবিলে ফরেন কি হয়ে যায়। ঠিক আছে, যেমন আমি যদি আমরা সংজ্ঞার এটা চিত্রটা দেখালে বুঝতে পারবে যে একটা টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যখন সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় ফরেন কি। ঠিক আছে, ফরেন কির সাহায্যে একটি টেবিলের সাথে অন্য এক বা একাধিক টেবিলের সম্পর্ক স্থাপন করা যায়। আমরা যখন রিলেশন করেছিলাম, মেনি টু মেনি রিলেশনের জন্য অবশ্যই ফরেন কি দরকার হয়। মেনি টু মেনি রিলেশনের জন্য কিন্তু অবশ্যই ফরেন কি দরকার হয়। এই তিনটা যদি বুঝতে পারো, তাহলে রিলেশনটা খুব সহজেই বোঝা যায়। ঠিক আছে, তাহলে যে ফরেন কি, তাহলে আমরা বুঝলাম যে কোনো টেবিলের প্রাইমারি কি কোনটা, আমরা যেটা অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, সেটাই হচ্ছে প্রাইমারি কি। তাহলে কোনো টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয়, তখন সেটা হচ্ছে ফরেন কি। হ্যাঁ, ফরেন কির সাহায্যে এক বা একাধিক টেবিলও সম্পর্ক স্থাপন করা যায়। এখানে দেখো, এখানে একটু ভালো করে ক্লিয়ার করে বুঝে নাও। হ্যাঁ, এখানে দেখো এই একটা টেবিল, একটা আমি 3টা দিয়ে করেছি। এখানে ফরেন কির জন্য দুইটা হলেও করা যাবে, 3টা হলেও করা যাবে। হ্যাঁ, এখানে দেখো প্রথম টেবিলটা আমার 3টা কলাম আছে, 1 2 3, নেম রোল ক্লাস। ঠিক আছে, এখানে দেখো আমি 2টা নাম দিছি, এ বি, রোল নাম্বার 1 2, ক্লাস একই। তাহলে এখানে কিন্তু আমি প্রাইমারি কি পেয়েছি। কোনটা প্রাইমারি কি পেলাম? রোলটা অবশ্যই এখানে প্রাইমারি কি। ঠিক আছে, আবার এই একটা টেবিল, এখানে একাদশ শ্রেণী, আবার এখানে দেখলাম দ্বাদশ শ্রেণী আছে, নাম দিয়েছি আর এস, রোল নাম্বার 1 2, আর ক্লাস একই ক্লাস। ঠিক আছে, একই ক্লাস ওই যে বললাম নাম অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে দেখো রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, এই টেবিলেও রোল হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, যে দুইটা টেবিলে একাদশ শ্রেণীর একজনের রোল নাম্বার 1, আবার একজনের রোল নাম্বার 2, এখন নাম 1 হতে পারে। আবার হচ্ছে এখানে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য এখানে নামগুলো একরকম দিলেও হতো। এখন এইখানে ধরো যে দ্বাদশ শ্রেণীর রোল নাম্বার 1 2, তাহলে এইটাকে আমি প্রাইমারি কি হিসাবে ধরেছি, এইটাকে প্রাইমারি কি হিসাবে ধরেছি। এখন ফরেন কির জন্য আমার হচ্ছে আরেকটা টেবিল দরকার, যে আমরা বললাম 2 বা 1 বা 1-এর অধিক টেবিল নিয়ে ফরেন কি তৈরি করা হয়। হ্যাঁ, এখন এই টেবিলের দেখো
এই টেবিলের প্রাইমারি কিটা কি হয়েছে, রোল নাম্বার এখানে 1 2 1 2, এখানে কি তাহলে অদ্বিতীয় শনাক্ত করা যায়? এই টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার হয়েছে। এই টেবিলটা দেখো কলাম 1টা 2টা 3টা 4টা কলাম আছে, এখানে কোনো একটা ফিল্ড আছে যে ফিল্ডটাকে আমি প্রাইমারি কি হিসেবে শনাক্ত করেছি। কোনটা বলো, কোনটা বলো? এখন আমি শুনতে চাচ্ছি যে কোন ফিল্ডটাকে প্রাইমারি কি এখানে ধরা হয়েছে। শিক্ষার্থীরা একটু একটু রেসপন্স করো, না হলে তো কিছু বুঝতে পারি না। ক্লাসে হলে তো সবই বোঝানো যেত যে কে রেসপন্স করো আর করো না, এখন তো বুঝতেই পারি না তোমাদের। এখন একটু বলো আমাকে যে এই যে ফরেন কির জন্য আমি নিচের টেবিলটা 3 নাম্বার টেবিলটা, এখানে মিশাল আইডি নাম্বার, থ্যাংক ইউ, আইডি নাম্বার যেখানে 121 22 23 24, এখানে আইডিটাই হচ্ছে প্রাইমারি কি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আইডি নাম্বারটা দেখো, এটা প্রত্যেকটাকে আলাদা, যে প্রত্যেকের চিহ্নিত করার জন্য যার 121 আইডি নাম্বার, তার রোল নাম্বার 1, সে একাদশ শ্রেণীর, যার 22 সে একাদশ শ্রেণীর স্টুডেন্ট, তার নাম্বার হচ্ছে 2। আবার 100 আসছে, থ্যাংক ইউ। এখানে দেখো তাহলে আমি হলো সেকেন্ড, যার দ্বাদশ শ্রেণী তার রোল নাম্বার 1, আবার হচ্ছে যার 24 তার রোল নাম্বার 2। তাহলে এটাকে প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করেছি আমরা আইডি নাম্বারটা। তাহলে এই রোল নাম্বারটা আমার এখানে আছে, এটা কি হচ্ছে ফরেন কি, সাধারণ কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে 1 2 1 2, তাহলে এটা হলো সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা হচ্ছে ফরেন কি আর এটা হচ্ছে প্রাইমারি কি। ফরেন কি তাহলে কোনটা, রোলটা হচ্ছে ফরেন কি হয়ে গেল, আর এটা হলো প্রাইমারি কি। তাহলে 3 নম্বর টেবিলটা আমরা অবশ্যই বুঝতে পারছি যে টেবিলে এখানে প্রাইমারি কি একটা টেবিলে আছে, যে রোল নাম্বারটা, এখানেও রোল নাম্বারটা প্রাইমারি কি, কিন্তু এই টেবিলে এসে কিন্তু এটা প্রাইমারি কি থাকলো না, এটা কি হয়ে গেল, সাধারণ কি হিসেবে ব্যবহৃত হলো, সাধারণ কি হিসেবে ব্যবহৃত হলো। আর এখানে প্রাইমারি কি হচ্ছে আইডি নাম্বারটা, আর ফরেন কি যখন আমি এখানে টান দিয়ে লিখবো এটা হচ্ছে ফরেন কি। বুঝতে পারছো? আমি আরেকটু পরীক্ষার জন্য একটু বলি, আজকে এই পর্যন্তই পড়াবো, কিন্তু তারপরেও পরীক্ষার জন্য আমি একটু আলোচনা করতে চাচ্ছি যে RDBMS এর বৈশিষ্ট্য। আমরা ধারাবাহিকভাবে পুরো চ্যাপ্টারটাই আবার পড়াবো, তারপরে যারা আছো একটু প্রেজেন্ট তারা একটু খেয়াল করে শুনো। RDBMS এর বৈশিষ্ট্যটা অবশ্যই পড়বে। তারপরে হচ্ছে ডেটা টাইপগুলো আমরা আগেও পড়েছিলাম। ডেটা টাইপ সাধারণত হচ্ছে 10টা আমরা পড়েছিলাম, যে ডেটা টাইপ কোনটা কোনটা, যে টেক্সট ডেটা কোনটা, নাম্বার ডেটা কোনটা, তারপরে হচ্ছে অটো নাম্বার, কারেন্সি, লজিক্যাল ডেটা, মেমো ডেটা, তারপরে হচ্ছে ডেট টাইম ডেটা, তারপরে আর কি যেন ওএলই মনে আছে কিছু, হাইপারলিঙ্ক, লুকআপ উইজার্ড। তার মধ্যে হচ্ছে ডেটা টাইপটা অবশ্যই পড়বা, যে আমরা জানি যে টেক্সট ডেটা কোনটা, যেটা হলো বর্ণ, অক্ষর এবং ক্যারেক্টার জাতীয় যে ডেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে টেক্সট ডেটা। টেক্সট ডেটার মধ্যে বর্ণ ছাড়াও সংখ্যা লেখা যাবে, কিন্তু কোনো গাণিতিক অপারেশন করা যায় না। আমি একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে এখানে সর্বোচ্চ 255টা বর্ণ তুমি লিখতে পারবা টেক্সট ডেটায়। আর নাম্বার ডেটা কোনটা, যে সংখ্যাসূচক ডেটা লেখার জন্য যে ডেটা ব্যবহার করা হয়, যে সংখ্যাসূচক ডেটা লেখার জন্য, ডেটা ব্যবহার করার জন্য এই জাতীয় ডেটা টাইপ ব্যবহার করা হয়, যেটা সংখ্যা লেখার জন্য 1 2 3 4 5 6 8 9, বা তোমার 1 2 3 4 5 6, যে সংখ্যাটা লেখার জন্য যে ডেটা টাইপ ব্যবহার করা হয় সেটাই হলো সংখ্যাসূচক ডেটা। হ্যাঁ, এই জাতীয় ডেটার ক্ষেত্রে কি করা হয়, যে যোগ বিয়োগ গুণ ভাগ, গাণিতিক অপারেশন করা যাবে, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করা যায়। যেমন হচ্ছে রোল নাম্বার, স্যালারি, তারপরে হচ্ছে ফোন নাম্বার, সংখ্যা লিখলে সেটা হচ্ছে নাম্বার সূচক ডেটা হবে। এটার আবার আছে ইন্টিজার, তারপরে হচ্ছে ফ্লোটিং, এগুলো ভাগও আছে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে পড়ে নেবা। তারপরে হচ্ছে অটো নাম্বার, যেটা হলো অটো নাম্বারও কিন্তু নাম্বার ডেটা, অটো নাম্বার হচ্ছে নাম্বার ডেটা। অটো নাম্বার হিসেবে কোনো ফিল্ডকে ঘোষণা করলে সেটাকে কোনো কিছু লিখতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে ওটা হয়ে যায়। ঠিক আছে, স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিকভাবে নাম্বারগুলো এন্ট্রি হয়ে যায়, সেটাই হলো অটো নাম্বার। যেমন রোল নাম্বার যদি আমি 1 লিখে টান দিই তাহলে অটো হয়ে যাবে। এবং আইডি নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার লেখার জন্য আমরা অটো নাম্বার ডেটা ব্যবহার করি। তারপরে হচ্ছে কারেন্সিও নাম্বার ডেটা, যেমন মুদ্রা লেখার জন্য এই জাতীয় ডেটা ব্যবহার করা হয়। টাকা, ডলার, দিনার, ইউরো, এগুলো সব হচ্ছে তোমার কারেন্সি ডেটা। তারপরে হচ্ছে
আর লজিক্যাল ডেটা যেটা হলো সত্য মিথ্যা উপস্থাপনের জন্য করা হয় সেটা হলো লজিক্যাল ডেটা। মেমো ডেটা আগেরবার পরীক্ষায় আসছিল, বর্ণনামূলক বা মন্তব্য লেখার জন্য এই জাতীয় ডেটা টাইপ ব্যবহার করা হয়, যেটা হলো বর্ণনা মন্তব্য লেখার জন্য। তাহলে একটা বিশাল ঘর থাকে, এই জাতীয় ডেটার ক্ষেত্রে বর্ণ, তারপরে সংখ্যা, চিহ্ন সব কিছুই তুমি ব্যবহার করতে পারবে। সর্বোচ্চ হচ্ছে 65,536টি বর্ণ লেখা যায়। তাহলে এখানে আমি বর্ণ ছাড়াও সংখ্যাও লিখতে পারবো, তারপরে হচ্ছে চিহ্ন অ্যাড করতে পারবো, সবই করা যাবে মেমো ডেটার ক্ষেত্রে। তাহলে সিদ্ধান্ত বা বর্ণনা লেখার জন্য এই জাতীয় ডেটা টাইপ ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ডেট টাইম ডেটা। ডেট টাইম ডেটা তারিখ ও সময় লেখার জন্য এই জাতীয় ডেটা টাইপ ব্যবহার করা হয়। আমি একটু বলে দিচ্ছি, শুধু তারিখ ও সময় লেখার জন্য এই জাতীয় ডেটা টাইপ ব্যবহার করা হয়। কোনটা? ডেট টাইম ডেটা। যেমন অ্যাডমিশন টাইম ডেট বা জয়নিং ডেট, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, এগুলো লেখার জন্য ডেট টাইম ডেটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আর ওএলএ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এমবেডেড, যেটা হলো পাওয়ার পয়েন্ট বা এক্সেল বা ফটোশপ থেকে বিভিন্ন প্রোগ্রামকে ডেটাবেজে নেওয়ার জন্য এই জাতীয় ডেটা টাইপ ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে হাইপার লিঙ্ক, যেটা ডেটাবেজের সাথে হচ্ছে তোমার ওয়েব পেজে লিঙ্ক করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। আরেকটা লুকআপ উইজার্ট হচ্ছে যে বারবার আমি এন্ট্রি না দিয়ে কোনো তৈরিকৃত কোনো টেবিল বা লিস্ট থেকে যে ডেটাকে এনে আমি ডেটাবেজে অ্যাড করবো, সেটাই হচ্ছে লুকআপ উইজার্ট। ঠিক আছে। এই হলো তোমার ডেটা টাইপ বর্ণনা। অবশ্যই এটা পড়বা, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে রিলেশন কোয়েরি। এগুলো হচ্ছে ভালো করে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। রিলেশনটাও তোমরা পারো, যে 1 to 1 রিলেশন আমরা পড়েছি 4 প্রকার রিলেশনের মধ্যে। 1 to 1 রিলেশন, 1 to many রিলেশন, many to 1 রিলেশন, many to many রিলেশন। তাহলে 1 to 1 রিলেশন আমরা জানি যে কোনো ডেটা টেবিলে রিলেশন হওয়ার জন্য অবশ্যই একটা টেবিলে হবে না, কয়টা? কম করে হলেও 2টা টেবিল লাগবে। 2টা টেবিলের মধ্যে একটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের একটি রেকর্ডের যে সম্পর্ক, তাকেই বলা হয় 1 to 1 রিলেশন। যেমন যদি একটা টেবিলে আমি রোল নাম্বার প্রাথমিক কি হিসেবে, প্রাইমারি কি হিসেবে ধরি, তাহলে অন্য টেবিলে ওই রোল নাম্বার একই ফ্রন্টে একই সাইজে লেখা থাকবে, সেটাইকে বলবো আমরা 1 to 1 রিলেশন। ঠিক আছে। যে প্রাইমারি কি যদি একটা টেবিলে একটা কি ধরো একটা টেবিলে, তাহলে অন্য টেবিলেও ঠিক একই রকমভাবে লেখা থাকবে, সেটা হচ্ছে 1 to 1 রিলেশন। 1 to many রিলেশন হচ্ছে একটা ডেটা টেবিলে একটি রেকর্ড, যখন অন্য টেবিলের ওই রেকর্ডটা একাধিক থাকে তখন তাকেই বলা হয় 1 to many রিলেশন। এগুলো আমরা আবার পড়াবো, তারপর আমি পরীক্ষার জন্য একটু আলোচনা করছি। তারপর হচ্ছে 1 to many রিলেশন, যদি তোমার 101 রোল নাম্বার এই প্রথম টেবিলে থাকে, তাহলে দ্বিতীয় টেবিলে হয়তো 101 একবার, 2বার থাকতে পারে, 3বার থাকতে পারে। তাহলে এইখানে 101 প্রাইমারি কিটা যখন অন্য টেবিলে একাধিকবার ওই একই জিনিস থাকে, তখন সেটাকে বলা হবে 1 to many রিলেশন। ঠিক আছে। আর many to 1 হচ্ছে একাধিক রেকর্ডের সাথে যখন অন্য টেবিলে একটা মাত্র রেকর্ডের সাথে মিল হয়, ঠিক অপোজিট, সেটাই হচ্ছে many to 1 রিলেশন। যেমন যখন আমরা রোল নাম্বার রেজাল্ট তৈরি করি, তখন তুমি তোমার সাবজেক্ট অনুযায়ী তোমাকে 501 রোল নাম্বার বাংলায় পেয়েছে এত, 501 রোল নাম্বার ইংলিশে পেয়েছে এত, 501 রোল নাম্বার তোমার হচ্ছে আইসিটিতে এত পেয়েছে, তারপরে অ্যাকাউন্টিংয়ে এত পেয়েছে, ব্যবসা ম্যানেজমেন্টে এত পেয়েছে, সবটা মানে আলাদা আলাদাভাবে রোল নাম্বারগুলোকে বন্টন করার পরে, তারপরে যখন তোমার সবগুলো নিয়ে ওই 501 রোল নাম্বার কত জিপিএ পেয়েছে, যত জিপিএ পেয়েছে 5 পেয়েছে, জিপিএ 5, তাহলে এই রোল নাম্বারগুলোকে যে তোমার এই রোল নাম্বারের অ্যাগেন্স্টে কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদা করে লিখেছি, কিন্তু আমি যখন ফাইনাল রেজাল্ট দিব তখন তোমাকে শুধুমাত্র তোমার ওই রোল নাম্বার অনুযায়ী ওই কত জিপিএ পেয়েছে সেটাই ওই অন্য টেবিলে থাকলো, সেটাই হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। যে এক টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি অন্য টেবিলের একটি মাত্র রেকর্ডের সম্পর্ক হয়, সেটাকেই বলা হয় মেনি টু ওয়ান রিলেশন। আর মেনি টু মেনি রিলেশনের জন্য হচ্ছে যে একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের যে সম্পর্ক, তাকেই বলা হবে মেনি টু মেনি রিলেশন। মেনি টু মেনি রিলেশন কিন্তু 2টা টেবিলে হয় না। ধরো এরকম একটা টেবিল হবে, যেটা আমরা পরের কিতে দেখলাম 3টা টেবিল, তাহলে 2টা টেবিলে বাদ দিয়ে আরেকটা টেবিল যখন করা হয়, তৃতীয় টেবিলটাকে বলা হয় জাংশন টেবিল, দ্বিতীয় টেবিলটাকে বলা হবে জাংশন টেবিল, যেখানে 2টা প্রাইমারি কি অন্য এখানে এসে আরেকটা ফিল্ড তৈরি করবে। ঠিক আছে। সেটা হলো জাংশন টেবিল, যেটা তৃতীয় নাম্বার টেবিলটা, এটা হলো মেনি টু মেনি রিলেশন। এই হলো রিলেশনটা একটু চিত্রগুলো ভালো করে দেখলে অবশ্যই পারবে।
আর হচ্ছে আর কোয়েরিটা পড়তে হবে, কোয়েরিটা ভালো করে পড়তে হবে, যেহেতু কোয়েরিটা আমার গত পরীক্ষায় একবার আসছিল, এবারও ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টার থেকে কম করে হলো 2টা প্রশ্ন থাকবে, আশা করি সবাই পারবা। তারপরে হচ্ছে সংজ্ঞাগুলো পড়বা, সর্টিং কি, ইন্ডেক্সিং কি, তারপরে ডেটার নিরাপত্তা কি, এনক্রিপশন কি, এগুলো একটু সাইফার টেক্সট, প্লেন টেক্সট কি, এগুলো খুব ভালো করে একটু পড়বা। আমার ক্লাস আমি ধারাবাহিকভাবে নিব, কিন্তু আমি তারপরেও এখানে বলে দিলাম যেহেতু পরীক্ষা। আর 4র্থ অধ্যায়ে আশা করি সবাই পারবা, কারণ ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস হয়েছে। কোডটা টেবিল করতে সুন্দর করে নেবা। তাছাড়া প্রশ্ন দেবেন পাবলিশিং, তারপরে হচ্ছে HTML এর সুবিধা, তারপর হচ্ছে কাঠামো, এগুলোই হচ্ছে প্রশ্ন সাথে। হ্যাঁ, তারপর আর সংজ্ঞাগুলো তো ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, IP অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি, এগুলো পড়বো। আর হচ্ছে 5ম অধ্যায়ে হচ্ছে প্রথম অংশটার অ্যালগরিদম ফ্লোচার্ট পর্যন্ত, এখানে হচ্ছে প্রোগ্রাম রচনার ধাপটা স্যার পড়িয়েছে সেটা পড়বা। কম্পাইলার, ইন্টারপ্রেটার কি, পার্থক্য কি, অনুবাদক প্রোগ্রাম কি, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং ধাপটা খুবই ইম্পর্টেন্ট, 7টা ধাপ আছে, সেটা খুব ভালো করে পড়বা। আর হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট যেটা করিয়েছে সেটা খুব ভালো করে দেখবা, তাহলে দেখবা যে সব কমন করেছে। খুব সহজ প্রশ্নই হবে, অত টেনশনের কিছু নেই। এটা হয়ে যাওয়ার পরে নেক্সট যে পরীক্ষাটা হবে সেটা আমরা সারা পরীক্ষা নিব। এখন তাহলে সবাই আশা করি বুঝতে পারছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এই কামনা করি আজকে এখানেই শেষ করছি।